ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আজ বহরমপুরে আইএসএফের এক সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হল বহরমপুরের সিরাজবাগে। আইএসএফ পার্টির এই আয়োজনে সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। মূলত এদিন আলোচনার বিষয় ছিল গত বছরের বিভিন্ন ভোটের ফলাফল এবং আগামীতে লোকসভা ভোটে রূপরেখা তৈরি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে কি বললেন আসুন শুনে নেই ডিএনটিভি বাংলার পর্দায়। ব্যুরো রিপোর্ট ডিএনটিভি বাংলা। মুসলিমরা বেশিরভাগ তৃণমূল সংগঠনের সাথে জড়িত, সেই ক্ষেত্রে আপনাদের সংগঠন কতটা এগিয়ে নিয়ে যাবেন বা কিভাবে কি চিন্তা ভাবনা? দুটো কথা বলবো। মুর্শিদাবাদের মুসলিমরা সংখ্যালঘু, মুসলিমরা আবার এই জেলাতে সংখ্যাগুরু। এখানকার সংখ্যালঘু তথা জেলার সংখ্যাগুরুদের দায়িত্ব হবে এখানকার যারা সংখ্যালঘু তাদেরকে আরো নিরাপত্তা দিয়ে রাখা। এটা নয় যে 30% বলে মেরে কোথায় কোন নদীতে কেটে দিয়ে দেবো। এই যে চরম অন্যায় কথা বলেছে মমতা ব্যানার্জির, উচিত ছিল এর বিরুদ্ধে এফআইআর করে একে জেলের মধ্যে রাখা, কিন্তু এটা রাখবে না। কারণ এটাকে যদি জেলে রাখে তাহলে তো আর বিজেপিকে সুবিধা করতে পারবে না। হুমায়ুন কবির সাহেব এক কথা বললেন, তার জবাবে আবার মিঠুন চক্রবর্তী একটা কথা বলছে, তাহলে বাইনারি পলিটিক্সটা হবে কি করে? সেই নিয়ে বলতে থাকবে। এদেরকে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আর যেটা বললেন যে সংখ্যালঘুরা মমতা তৃণমূলে আছে, এটা সম্পূর্ণ ভুল কথা। কিছু সংখ্যক মানুষ আছে তৃণমূলের সাথে আছে, হেভি সংখ্যক মানুষ অল্টারনেটিভ, স্ট্রং অল্টারনেটিভ পাচ্ছে না, ফলে তারা তৃণমূলকে ছাড়তে পারছে না, ভোটটা শুধু তৃণমূলকে দিচ্ছে। আর মিটিং মিছিল বলছেন, একে ধমকে চমকে নিয়ে যাচ্ছে। টোটোওয়ালা অটোওয়ালা যদি না মিটিং এ যায়, টোটো অটো স্ট্যান্ডে বন্ধ করে দেবে। কলকারখানায় কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, যদি না মিটিং এ যায় বন্ধ করে দেবে। এর ফলে মিটিং এ ভিড় করাচ্ছে। যখনই স্ট্রং অল্টারনেটিভ পেয়ে যাবে, এটা দেখবে এদেরকে প্রত্যাখ্যান করবে। আর সেই ভয় তৃণমূল কংগ্রেস দেখবেন সব থেকে বেশি আক্রমণ আইএসএফ কে করছে, কারণ স্ট্রং অল্টারনেটিভ হয়ে উঠছে বলেই আক্রমণ আমাদের প্রতি হচ্ছে। দেখুন, আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্ব, অবজারভার যারা আছে, জেলা লেভেলে যারা নেতৃত্বরা আছে, তাদেরকে নিয়ে আজকে আমাদের একটা সাংগঠনিক আলোচনা। কারণ 2026কে সামনে রেখে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা কোথায় কোথায় কন্টেস্ট করব, কিভাবে করব, তার একটা আলোচনা সবাই এখানে, এবং সংগঠন কোন জায়গায় দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে আছে তার একটা বিধানসভা ভিত্তিক আমাদের একটা রেজাল্ট বা তথ্য নেওয়ার আজকে আমাদের একটা সাংগঠনিক সভা। ভাঙড়ে দুদিন অন্তর মারা গন্ডগোল লেগেই থাকে। দেখো, রাজনৈতিক গন্ডগোল শাসক দল চাইছে, লাগিয়ে রাখার চেষ্টা করছে। আর যে খুন কটা এই ভাঙড় ডিভিশন হওয়ার পরে ক্যালকাটা পুলিশের যে কটা খুন হয়েছে, একটাও কিন্তু রাজনৈতিক খুন নয়। মার্ডার হয়েছে ঠিক কথা, পুকুরে ডুবে মারা গিয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটা চন্দনেশ্বরের দিকে যে স্বামী এবং স্ত্রী ফ্যামিলি যেভাবে মার্ডার হলো, তার এখনো পর্যন্ত কিনারা করতে পারছে না। এই কিনারা না করতে পারার কারণ আছে, আমি তো ওই দিনকেও বলেছিলাম আর আমি আজকেও বলছি, ওখানে যে তৃণমূলের নেতারা আছে, ওখানকার ব্লকে যে নেতৃত্বরা আছে, তার ছেলেপুলেদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই খুনের অনেকটা কিনারা হয়ে যেতে পারে। কিন্তু পুলিশ এর সাথে তৃণমূল কংগ্রেস জড়িয়ে থাকার ফলে জিজ্ঞাসাবাদ করছেন। চাকরিতে যোগদান করানো হচ্ছে, এরকম দুটো দুর্নীতি হয় মেডিকেল সেক্টরে। একটা হচ্ছে টাকা নিয়ে চাকরি কর্মস্থলে তাকে দেওয়া হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে অর্থের বিনিময়ে বেড পাইয়ে দেওয়া হচ্ছে। অর্থের বিনিময়ে বেড পাইয়ে দেওয়ার সংখ্যা মুর্শিদাবাদে প্রচুর, কারণ মুর্শিদাবাদে প্রায় 80 লক্ষ মানুষ বসবাস করে, 75 থেকে 80 লক্ষ মানুষ বসবাস করে। একটা মেডিকেল কলেজ দিয়ে মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিষেবার মানকে ঠিক রাখা যায় না। ফলে কি হয়, বেডের সংখ্যা কম। আইসিইউ, আইডিইউ, সিসিইউ যেগুলো যা আছে, বিভিন্ন ক্যাটাগরির যেগুলো বেডগুলো আছে, 10টা 15টা 20টা আছে। ম্যাক্সিমাম পেশেন্ট 80 লক্ষ মানুষ প্রায় বসবাস করে, পেশেন্টের অনেক চাপ। ফলে দালালরা কি করে, এইটা সময় এইটা কাজে লাগিয়ে দেয়। একটা দুর্নীতি। আর একটা হচ্ছে যেটা অর্থের বিনিময়ে বলছেন, এগুলো তৃণমূলের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে, তাদের সুপ্রিমো যদি মনে করে যে দুর্নীতি মুক্ত করব, আমি বলবো সর্বপ্রথম কাজ হবে যারাদের সাথে দুর্নীতির গন্ধ আছে তাদেরকে দল থেকে বার করুক এবং আইনত ব্যবস্থা গ্রহণ করুক, তাহলে জানবে এরা দুর্নীতি মুক্ত চাইছে। আর একটা দুর্নীতি মুক্ত জায়গা হচ্ছে যে এক্সাম গুলো হচ্ছে, বিভিন্ন ওয়েমার শিট দিয়ে এক্সাম দেওয়ার পরে দুর্নীতি হয়ে যাচ্ছে। আমি রাজ্য সরকারের কাছে প্রস্তাব রাখবো, ওয়েমার শিটের কপিটা ইন্টারনেটে আপলোড করা হোক। যতজন পরীক্ষার্থী হবে সবার ওয়েমার শিটের কপি ইন্টারনেটে আপলোড থাকবে। আমি আরো এই ভাই দেখতে পাবে, অ্যাডভোকেটও আমি দেখতে পাবো, যে কোনো দেখতে পাবে। আর একটা পয়েন্ট হচ্ছে, যেটা হচ্ছে ভাইবার যখন হবে সেটা ভিডিওগ্রাফি হোক, মানে যে কোনো মানুষ চ্যালেঞ্জ করলে
যে ভাইভাতে আমি কি বলেছি আর আমার পরিবর্তে অন্যজন র্যাঙ্কে এসেছে, ওরটা কি চ্যালেঞ্জ করলে যেন দেখতে পাওয়া যায়। এই যদি স্বচ্ছতা আনতে পারে, এই যদি সিস্টেমগুলো আনতে পারে, তাহলে নিয়োগের দুর্নীতি হবে না, স্বচ্ছভাবে নিয়োগ হবে। আর অন্যথায় ওই ধরনের এই মানিক বাবুর মতো, পার্থবাবুর মতো আর যারা আছে তাদেরা জেলের, কখনো জেলের ভাত খাবে তো কখনো বাইরে ভাত খাবে, এই চলতে থাকবে। তো সেখানে দাঁড়িয়ে গত 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে লোকসভা নির্বাচনের ফলাফলে আপনারা কতদূর এগিয়েছেন বা পিছিয়েছেন কি মনে হচ্ছে? দেখুন, তারই তথ্য নেওয়া চলছে বুধভিত্তিক। আমরা 21-এ যে বুথে কোন জায়গায় ছিলাম, 24-এ ইলেকশনে আমরা কোন জায়গায় ছিলাম, সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে। সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ হচ্ছে। এই বিশ্লেষণ করে আগামী দিনে অর্থাৎ 2026 সালে আমরা কোথায় কোথায় কন্টেস্ট করব, মুর্শিদাবাদের এই 22টা সিটের মধ্যে আমরা কোন কোন জায়গায় কন্টেস্ট করব না করব, সেগুলো নিয়ে আমাদের এখন আলোচনা পর্যালোচনা চলছে। রাজ্যের ট্যাব দুর্নীতি নিয়ে কি বলবেন? দেখুন, আমি বারবার বলে আসছি, যেদিনকে খবর প্রথম মাল্লারটা হয়েছিল যে পড়ুয়ারদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে, তখনও কিন্তু খুঁজে বার হয়নি কারা দোষ করেছে। সেই দিনকে বলেছিলাম যে খোঁজ নিলে দেখা যাবে তৃণমূল জড়িয়ে আছে। আস্তে আস্তে দেখছেন কিভাবে তৃণমূলের নেতা ক্যাতা বা নেতার ছেলে, নেতার ভাইপো বা নেতাই জড়িয়ে আছে, বোঝাই যাচ্ছে। এগুলো তৃণমূল না যুক্ত থাকলে এই ধরনের অন্যায় হয় না। পশ্চিমবাংলায় এমন একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পতে দুর্নীতি হয়নি। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আবাস যোজনা, কোন জায়গায় বাকি আছে? এই বাচ্চাদের মিড ডে মিল আগে হতো, এখন চাল চলে গিয়েছে, এখন ট্যাবে চলে আসছে। এরা দুর্নীতি করেই এই দলটা চলছে। আর এদের দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন বা নেতা যারা আছেন, কঠোর ব্যবস্থা নিচ্ছে না। আবাস যোজনা নিয়ে কি বলছে, এত লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে। আরে যা বাদ উঠলো কিভাবে, কারা তুললো? সেই যারা অফিসার তাদের বিরুদ্ধে কি ডিপার্টমেন্টাল প্রসিডিংস চালানো হয়েছে, শুরু করেছে না? যা নেতারা 40-50 হাজার টাকা খেয়ে তুললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে, কিছুই করছে না। জোর গলায় আবার বলছে যে এত নাম বাদ দিয়ে দিয়েছে। এগুলো তো দুর্নীতি হয়েছে, এগুলো সবসময় আড়াল করার চেষ্টা করছে। এই ট্যাবের যে দুর্নীতি বলছেন, যত দিন যাবে আরো দুর্নীতি বহিঃপ্রকাশ পাবে। আক্রান্ত বেশি হচ্ছে, কি বলবেন? কিভাবে রাজ্যে অন্যায় সংগঠিত হচ্ছে এবং যারা দুষ্কৃতী কিভাবে তারা এত সাহস পাচ্ছে বোঝা যাচ্ছে। কদিন আগে দেখলেন একটা ছেলে কাকে গুলি করেছে, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বুক ফুলিয়ে বলছে আমি তৃণমূল করি। এবার তার অভাব অভিযোগ কি আছে সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু কিভাবে আমি তৃণমূল করি মানে বুঝিয়ে দিচ্ছে যে আমি তৃণমূল করলে 7 খুন মাপ। এই জন্য এই দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে। গতকাল রাত্রে আপনি বলুন না, একটা কলকাতার বুকে একটা কাউন্সিলরকে হত্যা হয়ে যেত, মানে ওর ভাগ্য ভালো, ওর আয়ু ছিল বলে টিগারটা টিপার পরেও আপনার বন্দুক থেকে গুলি বার হয়নি। মানে কোন আমরা সেফেস্ট সিটি বলা হচ্ছে, অনেক কথা বলা হচ্ছে কলকাতাতে, কেন এই অন্যায়গুলো হচ্ছে? খোঁজ নিলে দেখা যাবে এই সমস্ত অন্যায়ের পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো লেভেলে নেতারা জড়িয়ে আছে। ফলেই তারা দুষ্কৃতি মানসিকতা নিয়ে চলছে। তারা দেখছে যে কিছু হলেই তাদের দাদা নেতা ক্যাতা আছে, তারা মাছিয়ে নেবে। ফলে তারা এই অন্যায়টা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। একটা সময় ছিল বিরোধীদের উপরে আক্রমণ, বন্দুক ধরা, তারপরে আসলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষদের উপরে বন্দুক ধরা। এখন সেটা পার করে তৃণমূলের দলের নেতাদের বিরুদ্ধে বন্দুক ধরছে। সে বকটিয়া বলতে পারেন, আপনার পানিহাটি পৌরসভার ওখানে বলতে পারেন, আর গত রাত্রে কলকাতাতে। গত রাত্রে তো যে কাউন্সিলর তো নিজেই বলে ফেললেন 107 বা 108-এর কেউ করতে পারে এটা। তাকে জিজ্ঞাসা করলে হয়তো আরো খুলে বলতে পারবে যে কার উপরে সন্দেহ হচ্ছে। দেখুন, যে সন্দেহ তিনি যাদের দিকে দিচ্ছে সেটাও তৃণমূল কংগ্রেস, বাইরের কেউ না। আপনাদের বলি, গত কয়েকদিন আগে ভাঙড়ে একটা তৃণমূলের অন্য একটা গোষ্ঠীর অফিসে আগুনকে লাগিয়ে দিয়েছিল। অবশ্যই আগুন লাগানো ধিক্কার, নিন্দা জানাচ্ছি। নিশ্চিতভাবে ওখানে ক্যালকাটা পুলিশের সিসিটিভি আছে, ওটা মার্কেটের সাইডেই সিসিটিভি আছে, দেখলে পাওয়া যাবে। কিন্তু খোঁজ দেন, ওটা এখন কি আইএসএফ এর নামে দোষ চাপাতে চাইছে। এরা একে অপরে অন্য গোষ্ঠী লবিবাজি করবে, মারামারি করবে, আর আমাদেরকে দোষ চাপিয়ে দিতে চাইছে। আমি আবারও ফিরে আসছি, যে কথা বলছেন যে এই গুলি, বন্দুক, বোম, এই দৌরাত্ম্য, এইগুলো যারা সমাজবিরোধী ম্যাক্সিমাম যেটা আছে, তৃণমূলের ছত্রছায়া আছে। ফলে পুলিশ এদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না। যদি ছত্রছায়া না থাকতো, পুলিশকে যদি ফিরিয়ে আনতে খেলতে দেয়, এগুলো ওভারনাইট 50% ওয়েস্ট বেঙ্গলে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের রাজ্যের পুলিশ। যদিও রাজ্যে পুলিশে প্রায় 15 লক্ষ শূন্য পদ আছে, তারপরেও 1.5 লক্ষ শূন্য পদ আছে, তারপরেও আমাদের পুলিশ এগুলো পারবে। কিন্তু রাজনীতিকরণের ফলে এগুলো বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে ডিএনটিভি বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম।